নমস্কার বন্ধুরা, তোমরা দেখছো অল ইন্ডিয়া র্যাঙ্কার্স চ্যানেল। তো আজকে আমরা চলে এসেছি এনটিপিসির লাস্ট, আমাদের হাতে এখনও পর্যন্ত 20 দিন মতো টাইম রয়েছে। আর তার জন্য তোমাদের গতকাল আমরা জানিয়েছিলাম তোমাদের জন্য একটা স্পেশাল ক্লাস আনতে যাচ্ছি, যেটা কিন্তু লাস্ট 20 ডেজ তোমাদের যে হাতে রয়েছে, এই 20 ডেজ তোমরা যদি এই ক্লাসগুলো যদি ফলো করতে থাকো, তাহলে কিন্তু এখানে আমাদের এনটিপিসির এক্সামগুলোতে ভালো স্কোর কিন্তু তোমরা সকলেই করতে পারবে। তো চলো, আজকে আমাদের এটা হচ্ছে ক্লাস নাম্বার 1, যেখান থেকে আমরা শুরু করছি আমাদের ব্রহ্মাস্ত্র ব্যাচ, অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাচ। তো এখানে কিন্তু সমস্ত কোয়েশ্চেনগুলো যেগুলো এনটিপিসিতে আসা, সিবিটি 1 এবং সিবিটি 2 সমস্ত কোয়েশ্চেনগুলো নিয়ে আলোচনা করা হবে এই ক্লাসের এই সিরিজের মাধ্যমে। সুতরাং চলো আজকে আমাদের ফার্স্ট কোশ্চেন থেকে শুরু করি। তার আগে তোমরা যারা চ্যানেলে নতুন রয়েছো, এখনই সাবস্ক্রাইবটা করে রাখবে, বেল আইকনটা প্রেস করে রাখবে, নোটিফিকেশান তোমরা পেয়ে যাবে। এছাড়া আমাদের টেলিগ্রাম চ্যানেলে তোমরা সকলে যুক্ত হয়ে যাবে, সেখানে সমস্ত আপডেট সবার প্রথম তোমরা পেয়ে যাবে। এবং ফেসবুক পেজের লিঙ্কও দেওয়া রয়েছে ডিসক্রিপশন বক্সে, সেখানে কারেন্ট অ্যাফেয়ার্সের আপডেট উইদিন এ সেকেন্ড তোমরা কিন্তু পেয়ে যাবে। তো চলো আজকে আমাদের কোশ্চেন যেটা রয়েছে, ফার্স্ট আমাদের কোশ্চেন এখান থেকে শুরু হচ্ছে। নিম্নোক্ত কে প্রাচীন ভারতীয় গ্রন্থ নাট্যশাস্ত্র রচনা করেছিলেন? নাট্যশাস্ত্র কার রচনা করা? এটা কিন্তু আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে। আমরা কিন্তু আগে যে ক্লাসগুলো করেছি, তোমাদের বলে রাখি, আগের ক্লাসগুলো অবশ্যই তোমরা একটু দেখে নেবে, তোমাদের যদি হাতে টাইম থাকে তাহলে অবশ্যই দেখে নেবে, কারণ ওখান থেকে কিন্তু ডিটেল ক্লাস কিন্তু করানো হয়েছে। আমাদের অলরেডি অনেক প্রশ্ন কিন্তু কমন করা, মানে ওখান থেকেই তোমরা কিন্তু ম্যাক্সিমামটা কমন পেয়ে যাবে, ঠিক আছে? তো দেখে নেবে, সেগুলো প্লেলিস্ট করা আছে। এখানে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে, নাট্যশাস্ত্রের রচয়িতা হচ্ছেন ভরতমুনি। ভরতমুনি, তার লেখা হচ্ছে নাট্যশাস্ত্র, যেখান থেকে আমাদের ভারতীয় যে প্রাচীন যে ড্যান্স রয়েছে, যেটা হচ্ছে ভারতনাট্যম ড্যান্স, তামিলনাড়ুর ক্লাসিক্যাল ড্যান্স, সেটা সম্পর্কে আমরা দেখতে পাই। এছাড়া বিভিন্ন আমাদের যে ক্লাসিক্যাল ড্যান্সগুলো রয়েছে, যেমন উত্তরপ্রদেশ বা নর্দার্ন ইন্ডিয়ার আমাদের কত্থক রয়েছে, ওড়িশি রয়েছে ওড়িশার, মণিপুরি রয়েছে মণিপুরের, এবং আমাদের যেটা রয়েছে কত্থক রয়েছে, যেটা কিন্তু আমাদের রয়েছে উত্তরপ্রদেশে, যেটা বললাম, কুচিপুড়ি রয়েছে আমাদের অন্ধ্রপ্রদেশের, এবং কেরালায় রয়েছে দুটো আমাদের ক্লাসিক্যাল ড্যান্স, একটা হচ্ছে মোহিনীআট্টম, একটা হচ্ছে আমাদের কি কথাকলি। এবং আসামে রয়েছে নতুন ক্লাসিক্যাল ড্যান্স, যেটা হচ্ছে সাত্রিয়া, এবং ছৌ কিন্তু আমরা তিনটে রাজ্যে দেখতে পাই, যেটা একটা সেমি ক্লাসিক্যাল ড্যান্স রয়েছে, যেটা হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে দেখা যায়, যেটা পুরুলিয়া ছৌ, ঝাড়খণ্ডে দেখা যায় যেটা হচ্ছে সরাইকেলা ছৌ, এবং উড়িষ্যায় দেখা যায় যেটা হচ্ছে ময়ূরভঞ্জ ছৌ। তো এই 3 ধরনের কিন্তু ক্লাসিক্যাল ড্যান্সগুলো আমরা দেখতে পাই, ছৌ ড্যান্স। আর তোমাদের কিন্তু ড্যান্স রিলেটেড অত্যন্ত ক্লাস কিন্তু অবশ্যই দেওয়া রয়েছে, তোমরা দেখে নেবে। ড্যান্স আমাদের ক্লাসিক্যাল এবং ফোক দুটোই কিন্তু তোমরা দেখে যাবে, এখান থেকে প্রশ্ন বারবার জিজ্ঞাসা করা হচ্ছে। তো আমরা এখান থেকে বিভিন্ন যে গ্রন্থগুলো রয়েছে সেগুলো সম্পর্কে আমি একটু ছোট্ট করে বলে দিই, তোমাদের কিন্তু এগুলো কাজে লাগবে। কামসূত্রের রচনা করেছিলেন কি? বাদশায়নের রচনা ছিল কামসূত্র কিন্তু, ঠিক আছে। এমনকি আমাদের বিশাখ দত্তের রচনা ছিল, যেটা হচ্ছে মুদ্রা রাক্ষস, যে দেবী চন্দ্রগুপ্তম, এগুলো। এছাড়া রয়েছে গুণাঢ্যর লেখা রয়েছে বৃহৎ কথা, ঠিক আছে। এছাড়া রয়েছে কামন্দকের লেখা হচ্ছে নীতিসার ছিল, ঠিক আছে। চরকের লেখা চরক সংহিতা, এই ধরনের বিভিন্ন গ্রন্থ, যেমন বিষ্ণু শর্মার রচিত পঞ্চতন্ত্র রয়েছে। আমাদের ভরতমুনির যেটা নাট্যশাস্ত্র আমরা এখানে দেখতে পাচ্ছি, স্বর্ণবাসব দত্তা ছিল ভাসের লেখা, ঠিক আছে। এই সমস্ত কোশ্চেনগুলো কিন্তু বারবার এক্সামে আসে। এবং আমাদের কিছু পর্যটক রয়েছে যারা কিন্তু ভারতে কিন্তু এসেছিলেন, এবং বিভিন্ন রাজার সময়কালে তারা এসেছিলেন। যেমন ভা হিয়েনের যদি কথা বলি, তিনি কিন্তু চীন থেকে এসেছিলেন, তার লেখা গ্রন্থ ফো কুয়োকি। তিনি কার রাজত্বকালে এসেছিলেন পরীক্ষায় জিজ্ঞাসা করা হয়, তিনি কিন্তু দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজত্বকালে কিন্তু এসেছিলেন ফা হিয়েন। এবং হিউয়েনসাং এসেছিলেন চীন থেকে, সিইউকি গ্রন্থের রচয়িতা, তিনি হর্ষবর্ধনের সময়কালে তিনি কিন্তু ভারতে আসেন। অলবেরুনি এসেছিলেন আরব থেকে, তিনি কিন্তু তহকিকি হিন্দ বা কিতাবুল হিন্দ বইয়ের রচয়িতা, এবং তিনি কিন্তু এসেছিলেন সুলতান মাহমুদের সময়কালে। আর সুলতান মাহমুদ তিনি কিন্তু 17 বার কিন্তু ভারত আক্রমণ করেছিলেন, তোমরা সকলেই জানো। 1017 থেকে প্রায় 2025 পর্যন্ত তিনি কিন্তু ভারতে ছিলেন। পরবর্তী যেটা আমাদের রয়েছে, যেটা কিন্তু ইবন বতুতা তোমাদের জন্য গুরুত্বপূর্ণ রয়েছে, কারণ এখান থেকে অলরেডি তোমাদের পরীক্ষায় কিন্তু জিজ্ঞাসা করা হয় তিনি কোথা থেকে আমাদের দেশে এসেছিলেন। তিনি কিন্তু আফ্রিকার মরক্কো থেকে এসেছিলেন, তার লেখা গ্রন্থ কিতাবুল রাহেলা, ঠিক আছে, বা সফরনামা যেটাকে আমরা বলে থাকি। মোহাম্মদ বিন তুগলকের সময়কালে তিনি কিন্তু ভারতে আসেন। আর মেগাস্তিনিস, তিনি তো সম্পর্কে তোমরা তো সকলেই জানো, গ্রিক থেকে তিনি এসেছিলেন, এবং তিনি কিন্তু ইন্ডিকা গ্রন্থের রচয়িতা। চন্দ্রগুপ্ত মৌর্যের রাজসময় তিনি কিন্তু এসেছিলেন। আচ্ছা, পরবর্তী আমাদের প্রশ্ন রয়েছে, নিম্নোক্ত সিন্ধু সভ্যতার কোন অঞ্চলটি পাঞ্জাবে অবস্থান করছে? এইভাবেই তোমাদের কিন্তু এক্সামে আমাদের এসেছে, যেটা কিন্তু এটা সিবিটি 2 এ আসা কোশ্চেন।
তোমরা এটা দেখতে পাচ্ছ যারা এনটিপিসি সিবিটি 2 এর কোশ্চেন, নিম্নোক্ত কোনটি সিন্ধু সভ্যতা কোন অঞ্চলটি যেটা পাঞ্জাবে অবস্থান করছে? অপশান রয়েছে তোমাদের কাছে 4টে। এখানে কিন্তু আমাদের রাইট অ্যান্সার যেটা হবে সেটা কোনটা ভালো করে দেখো তোমরা। এখানে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে যেটা কিন্তু সিন্ধু সভ্যতায় যে একটা সাইট রয়েছে যেটা অবস্থান করছে রোপারটাই অবস্থান করছে আমাদের ভারতের পাঞ্জাবে কিন্তু অবস্থান করছে এই রোপার। এবং এখান থেকে কিন্তু আমাদের বিভিন্ন কোশ্চেন আসে, যেমন হচ্ছে আমাদের হরপ্পা কোথায় অবস্থান করছে? এটা কিন্তু বর্তমানে রাভি বা ইরাবতী নদীর তীরে অবস্থান করছে, যেটা পাকিস্তানের পাঞ্জাবের মধ্যে পড়ছে, ঠিক আছে, পাঞ্জাবের মনগোমরি জেলায়। এটা কিন্তু 1921 সালে দয়ারাম সাহানি তিনি কিন্তু এটা আবিষ্কার করেছিলেন। এবং এখান থেকে আমরা কী পেয়েছিলাম? বৃহৎ শস্যাগারের সন্ধান কিন্তু এখান থেকে পেয়েছিলাম। এছাড়া মহেঞ্জোদারো তিনি কিন্তু আবিষ্কার করেছিলেন কে? 1922 সালে আবিষ্কার করেছিলেন, তার নাম রাখাল দাস বন্দ্যোপাধ্যায়। 1922-এ মহেঞ্জোদারো এটা কিন্তু তিনি আবিষ্কার করেছিলেন। এবং মহেঞ্জোদারো থেকে আমরা কী দেখতে পাই? বৃহৎ স্নানাগার পেয়েছিলাম এবং বৃহৎ শস্যাগার পেয়েছিলাম, ঠিক আছে। এটাও কিন্তু তোমাদের সিন্ধু প্রদেশের লারকানা জেলায় অবস্থান করছে। এছাড়া আমাদের যে সমস্ত গুরুত্বপূর্ণ যে সমস্ত রয়েছে, যেমন হচ্ছে আমাদের লোথাল কিন্তু একটা বন্দর শহর রয়েছে, যেটা কিন্তু আমাদের ভারতে অবস্থান করছে, তাই তো, গুজরাটে। এছাড়া রয়েছে উত্তরপ্রদেশে অবস্থান করছে, যেটা কিন্তু আলমগীরপুর রয়েছে আমাদের উত্তরপ্রদেশের, সুরকোটদা রয়েছে আমাদের গুজরাটের, ঠিক আছে। এছাড়া রয়েছে আমাদের বানওয়ালি রয়েছে, যেটা কিন্তু হরিয়ানাতেই অবস্থান করছে, হরিয়ানা হিসার জেলায়। এছাড়া রাখিগাড়ি রয়েছে, যেটাও কিন্তু হরিয়ানাতেই অবস্থান করছে। তো এই সমস্ত গুরুত্বপূর্ণ, এমনকি ধোলাভেরাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ সাইট, যেটা কিন্তু অলরেডি আমাদের 2021-এর ইউনেস্কোর মাধ্যমে এটা ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তকমায় চলে এসেছে। তো এই সমস্ত কোশ্চেনগুলো কিন্তু আমাদের বারবার এসে থাকে। চলো পরবর্তী কোশ্চেন আমরা দেখি। ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দু তার নাম কি? তো পরীক্ষায় কিন্তু অবশ্যই এটা কিন্তু জিজ্ঞাসা করা হবে। আমাদের যে সমস্ত বিন্দুগুলো রয়েছে ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দু যেহেতু বলেছে মূল ভূখণ্ড, তাহলে কিন্তু আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে কন্যাকুমারী, তামিলনাড়ু কন্যাকুমারী। এটা হচ্ছে আমাদের মূল ভূখণ্ডের ভারতের দক্ষিণতম বিন্দু। এবার আমরা যদি বলি ভারতের উত্তরতম বিন্দু কোনটা হবে, তাহলে কিন্তু রাইট অ্যান্সার হয়ে যাবে আমাদের কোনটা? কাশ্মীরের ইন্দিরাকর যেটা রয়েছে আমাদের, কিন্তু এটা আমাদের উত্তরতম বিন্দু। এবং আমরা যদি বলি আমাদের পূর্বতম বিন্দুর নাম কি, সেটা হচ্ছে অরুণাচল প্রদেশের কিবিথু হচ্ছে আমাদের উত্তরের যে মোস্ট একদম বিন্দু। এছাড়া আমরা যদি বলি আমাদের পশ্চিমতম বিন্দু কোনটা, তাহলে কিন্তু গুজরাটের গুহার মটর, যেটা কিন্তু আমাদের পশ্চিমতম বিন্দু, ঠিক আছে। এবং আমাদের মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দু হচ্ছে কন্যাকুমারী। এবং আমরা যদি বলি আমাদের ভারতের একদম শেষতম বিন্দুর নাম কি, তাহলে কোনটা হবে? সেটা কিন্তু আমাদের হবে পিগমিলিয়ন পয়েন্ট, ঠিক আছে। তো এই যে পিগমিলিয়ন পয়েন্ট, যেটা আমাদের অবস্থান করছে দক্ষিণ আন্দামানের দিকে, ঠিক আছে, আন্দামান নিকোবরের ওই সাইডে অবস্থান করছে, এটা হচ্ছে আমাদের দক্ষিণতম বিন্দু। তো এই সমস্ত 4-4টে বিন্দু তোমাদের কিন্তু পরীক্ষায় আসে, 5-5টা বিন্দু, ঠিক আছে। একটা মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দু আছে, একটা দক্ষিণতম বিন্দু আছে। তো এইগুলো আমাদের এক্সামে জিজ্ঞাসা করা হয়, অবশ্যই তোমরা দেখে যাবে। এখান থেকে প্রশ্ন কিন্তু আমাদের সিবিটি 1-2 দুটোতেই কিন্তু এসেছে। পরের প্রশ্ন আছে, কোন সালে মহাত্মা গান্ধীকে হত্যা করা হয়েছিল? তো মহাত্মা গান্ধীকে হত্যা করা হয়েছিল কত সালে? আমরা কিন্তু সকলে এটা কম বেশি জানি যে মহাত্মা গান্ধীকে কিন্তু হত্যা করেছিলেন নাথুরাম গডসে। কোন তারিখে? একদম এক্স্যাক্ট ডেট তোমাদের কিন্তু মুখস্থ রাখতে হবে। 1948-এর 30শে জানুয়ারি কিন্তু মহাত্মা গান্ধীকে হত্যা করা হয়েছিল নাথুরাম গডসের মাধ্যমে। এখানে কিন্তু আমাদের দেখতে হবে এই দিনটাকে কিন্তু আমরা শহীদ দিবস হিসাবে কিন্তু স্মরণ করে থাকি প্রতি 30শে জানুয়ারি তারিখটাকে। এবং এখানে দেখতে হবে মহাত্মা গান্ধী সম্পর্কে, মহাত্মা গান্ধীর বিভিন্ন পত্রিকাগুলো রয়েছে, যেমন হরিজন পত্রিকা রয়েছে, ঠিক আছে। এই সমস্ত যে পত্রিকাগুলো সম্পর্কে আমাদের যেগুলো আমাদের গুরুত্বপূর্ণ যেগুলো রয়েছে, হিন্দ স্বরাজ রয়েছে, এই সমস্ত আমাদের দেখতে হবে। এছাড়া আমাদের দেখতে হবে যে মহাত্মা গান্ধী যখন ভারতে আসে, সেটা দক্ষিণ আমেরিকা থেকে তিনি ভারতে এসেছিলেন কত সালে, তোমরা সেটা কমেন্ট সেকশনে জানাবে। সেই তারিখটাই আমরা কিন্তু প্রবাসী ভারতীয় দিবস হিসাবে কিন্তু আমরা পালন করি। সেই তারিখটা কত, সেই তারিখটা তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনের মাধ্যমে সকলে জানিয়ে দেবে, ঠিক আছে। তো এটা জিজ্ঞাসা করা হয়। পরবর্তী কোশ্চেন আছে, এই সমস্ত কোশ্চেন কিন্তু এনটিপিসিতে সিবিটি 1-2 এর কোশ্চেন, ঠিক আছে। আচ্ছা, পরবর্তী প্রশ্ন যেটা আছে, নিম্নলিখিতদের মধ্যে কে রাজ্যসভায় এক্স অফিসিও চেয়ারম্যান হিসাবে কাজ করেন? আমরা অনেকবার তোমাদের যখন পলিটিক্স কোশ্চেন কিন্তু করিয়েছি, এনটিপিসিরই কোশ্চেন করেছি লাস্ট 10 ইয়ার্সের, তখনই তোমাদের কিন্তু এই কোশ্চেনটা বারবার বলেছিলাম এটা আসবে। এটা কিন্তু অনেকবার এক্সামে কিন্তু এসেছে, যেটা হচ্ছে আমাদের যে ভারতের উপরাষ্ট্রপতি রয়েছেন, তিনি হচ্ছেন আমাদের এক্স অফিসিও চেয়ারম্যান অফ দ্য রাজ্যসভা, অর্থাৎ তিনি কিন্তু পদাধিকার বলে অলরেডি তিনি রাজ্যসভার চেয়ারম্যান, ঠিক আছে। তো রাজ্যসভার চেয়ারম্যান হচ্ছেন এই আমাদের যিনি রয়েছেন উপরাষ্ট্রপতি, ভাইস প্রেসিডেন্ট। আমাদের বর্তমান ভাইস প্রেসিডেন্ট রয়েছেন জগদীপ ধনখড়, তিনি কিন্তু ফরমার আমাদের ওয়েস্ট বেঙ্গলের গভর্নরও তিনি কিন্তু ছিলেন, তোমরা সকলেই সেটা জানো। এবং আমাদের এই কোশ্চেনটা কিন্তু আরপিএফ এসআই বলো, কনস্টেবল বলো, জিডি বলো, 2024-25-এর সমস্ত এক্সামে কিন্তু আমরা দেখতে পেয়েছি। তো এখানে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে উপরাষ্ট্রপতি। পরের প্রশ্ন আছে,
পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে তোমাদের বলে রাখি, আমাদের কাছে যে সমস্ত পিডিএফ বর্তমান অ্যাভেলেবেল রয়েছে সেগুলো তোমরা এখানে দেখতে পাচ্ছ। আমাদের হাতে কিন্তু বেশি টাইম নেই, 20 দিন মতো টাইম আছে। সুতরাং তোমরা কিন্তু এই এনটিপিসি প্রিভিয়াস ইয়ার জিকে কোশ্চেনটা তাড়াতাড়ি কমপ্লিট করে নাও, এবং তোমরা যদি তোমাদের কাছে যদি না থেকে থাকে তাহলে কিন্তু এই পিডিএফটা সংগ্রহ করতে পারো, যেটা কিন্তু 99 টাকায় তোমরা পেয়ে যাচ্ছ। লাস্ট আমাদের এনটিপিসি এক্সাম হয়েছিল 2020-21-এর 133টা শিফট এখানে কিন্তু রয়েছে। এই নাম্বার রয়েছে, এই নাম্বারে তোমরা যোগাযোগ করে নেবে। এই হলো সেই এনটিপিসি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, যার আমরা সলিউশন কিন্তু এই চ্যানেলেই করিয়ে দিয়েছি। তোমরা যারা জানো না তারা কিন্তু অবশ্যই প্লেলিস্ট করা আছে, দেখে নিতে পারো। ডিটেল সলিউশন রয়েছে এখান থেকে। এই সিরিজটা যদি ফলো করে যাও তাহলে কিন্তু তোমাদের আর কিছু প্রয়োজন হয়তো হবে না, ঠিক আছে? কারণ এখানে একদম ডিটেল সলিউশন কিন্তু তোমাদের দেওয়া রয়েছে। তোমাদের যদি এটা প্রয়োজন হয় এই পিডিএফটি, তাহলে তোমরা 300টা পেজ কিন্তু এখানে কিন্তু রয়েছে। আগে থেকে বলে দিলাম পেজ সংখ্যা একটু বেশি, তার কারণ হচ্ছে 5000 প্লাস কিন্তু এখানে কোশ্চেন আছে লাস্ট আমাদের এনটিপিসি এক্সামে। 133টা শিফট এক্সাম হয়েছিল, 5000 প্লাস কোশ্চেন আছে, 300টা পেজের কমপ্লিট করা রয়েছে। দুটো পিডিএফে এটা তোমরা পেয়ে যাবে। 99 টাকা পে করে তোমরা কিন্তু পেয়ে যাবে এই কোশ্চেনগুলো। এবং এর পরবর্তী যে শিফটগুলো, সেই শিফটগুলো অর্থাৎ 32 নম্বর শিফটের পর থেকে আমাদের কিন্তু এআইআর একাডেমি ইউটিউব চ্যানেলে কিন্তু এর সলিউশন করানো হচ্ছে, খুব তাড়াতাড়ি করানো হচ্ছে। তোমরা কিন্তু এই সিরিজটা অবশ্যই ফলো করবে। কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের আরআরবি সমস্ত এক্সামের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ রোল প্লে করছে। তার কারণ 2024-এ সম্প্রতি হয়ে যাওয়া যে সমস্ত পেপারের মধ্যে গুরুত্বপূর্ণ পেপার ছিল আরপিএফ কনস্টেবলের, সেখানে কিন্তু 500-র কাছাকাছি কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু অলরেডি চলে এসেছে, এবং আমাদের পিডিএফ থেকে কিন্তু 80%-এর ওপর অলরেডি কমন পেয়ে গেছে। সুতরাং তোমরা যদি এই কারেন্ট অ্যাফেয়ার্সটা আমাদের থেকে কমন পেতে চাও, তাহলে কিন্তু তোমরা এনটিপিসির জন্য এটা কিন্তু দেখতে পারো। 2024-এর যেটা দেখছো সেটা হচ্ছে জিস্ট, যেটা মোস্ট ইম্পর্টেন্ট এবং লাস্ট টাইম রিভিশনের জন্য সবথেকে বেশি হেল্প করবে তোমাদের এখন বর্তমান সময়ে। তার কারণ তোমাদের হাতে আর বেশি সময় নেই, 20 দিনের সময়ের মধ্যে তোমাদের বেশি পড়তে হবে না। এই 50টা পেজের জিস্ট রয়েছে, এটা আগে কমপ্লিট করবে 2024-এর জন্য। এখানে প্রতি লাইনে লাইনে কোশ্চেন, যেমনটা তোমরা এখানে দেখতেই পাচ্ছ, অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা কমপ্লিট হয়ে গেলে তারপর যদি তোমরা চাও তাহলে তোমরা 2025-এরটাকে কমপ্লিট করে নেবে। তারপর 2025-এর কারেন্ট অ্যাফেয়ার্স হয়ে গেলে, মোটামুটি এপ্রিল পর্যন্ত হয়ে যাওয়ার পর, তোমরা কিন্তু এখানে পরের 2024-এর আমরা কিন্তু এর সাথে দেবো, যেটা হচ্ছে মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্সের, যেটা 100টা টপ 100 কোশ্চেন, সেটা 12 মাসের 1200 কোশ্চেন হবে, জানুয়ারি থেকে ডিসেম্বর 2024-এ। তার সাথে পাবে এই জিস্ট, যেটার প্রাইস আছে ₹80, ঠিক আছে? 80 টাকায় 2024-এর কমপ্লিট কারেন্ট অ্যাফেয়ার্স তোমরা এখানে পেয়ে যাচ্ছ, এবং এখান থেকে কিন্তু অলরেডি কমন চলে এসেছে। আর 2025-এর কারেন্ট অ্যাফেয়ার্স এমনভাবে রেডি করা আছে যাতে সিবিটি 1, 2 দুটোই কভার করে, এসএসসি টিয়ার 1, টিয়ার 2 দুটোই কভার করে, এবং আমাদের রাজ্যের সমস্ত এক্সামের জন্য গুরুত্বপূর্ণ এই কারেন্ট অ্যাফেয়ার্স। এখানে কিন্তু তোমাদের প্রতিটা কারেন্ট অ্যাফেয়ার্সের যে মান্থলি পিডিএফ রয়েছে সেটা তোমরা এখানে দেখতে পাচ্ছ। সেই পিডিএফের পেজ সংখ্যা যদি আমরা বলি, 30 থেকে 32টা পেজের মধ্যে প্রতি মাসের কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু কভার করা আছে। আর এখানে টোটাল নাম্বার অফ কোশ্চেনের যদি কথা বলি, তাহলে কিন্তু 450-র ওপর মোটামুটি কোশ্চেন হয়ে যাবে প্রতিটা মাসের। যদি আমরা দেখি, এখানে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ 2025-এর কারেন্ট অ্যাফেয়ার্স বর্তমানে অ্যাভেলেবেল আছে, যেটা তোমরা অবশ্যই ডেসক্রিপশন বক্স থেকে যোগাযোগ করতে পারো। 3টে মাসের কারেন্ট অ্যাফেয়ার্স 2025-এর, যেটার প্রাইস আছে ₹55, 55 টাকায় তোমরা পেয়ে যাবে 2025-এর জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চের কারেন্ট অ্যাফেয়ার্স। এপ্রিলটা এক সপ্তাহের মধ্যে তোমাদের অ্যাভেলেবেল হয়ে যাবে। তোমাদের যদি বিজ্ঞানী সমস্যা হয়ে থাকে, এবং বিশেষ করে জীবনবিজ্ঞান অর্থাৎ বায়োলজি যে সমস্ত কোশ্চেনগুলো আমরা রেডি করেছি, যেটা হচ্ছে এনটিপিসি সহ সমস্ত এক্সামের, রেলের এক্সামে আসা কোশ্চেন, সেটা কিন্তু তোমাদের এএলপি টেকনিশিয়ান, আরপিএফ কনস্টেবল এসআই, এএলপি টেকনিশিয়ান সমস্ত এক্সাম, এবং আমাদের এনটিপিসি এই গ্রুপটি সমস্ত এক্সামের কিন্তু সমস্ত প্রিভিয়াস ইয়ার কোশ্চেন লাস্ট 10 বছরের, এগুলোকে একত্রিত করে চ্যাপ্টার ওয়াইজ জীবনবিজ্ঞান বায়োলজির কোশ্চেনগুলোকে এখানে রাখা রয়েছে। 70টা পেজের মধ্যে কমপ্লিট করা রয়েছে এই পিডিএফটিকে, এবং এখান থেকে প্রশ্ন 100% আসার সম্ভাবনা আছে। তার কারণ হচ্ছে এখানে সবই যেগুলো প্রশ্ন রয়েছে সবই কিন্তু আমাদের রেলের এক্সামে আসা কোশ্চেন। সুতরাং তোমরা কিন্তু এটা দেখতে পারো। এই পিডিএফটি যাদের প্রয়োজন আছে, 60 টাকা দিয়ে তোমরা এটা পেয়ে যাবে। এবং এনটিপিসির যে আমাদের পিডিএফ রয়েছে, সেই এনটিপিসি পিডিএফ থেকে কিন্তু অলরেডি আমাদের আরপিএফ কনস্টেবলের বা এসআইয়ের যে এক্সাম হয়েছে, সেখানে কিন্তু অনেক প্রশ্ন কমন চলে এসেছে। এখানে যেটা দেখছো, এটা আরপিএফ এসআই 2024-এর প্রিভিয়াস ইয়ার জিকে কোশ্চেন। এখানে যে সমস্ত প্রশ্নগুলো আমরা চ্যাপ্টার ওয়াইজ এখানে রেখেছি, যেমন তোমরা দেখতে পাচ্ছ এখানে রয়েছে আমাদের বুক অ্যান্ড অথর রয়েছে, আর্ট অ্যান্ড কালচার কোড রয়েছে, এরকমভাবে আমাদের ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, কারেন্ট অ্যাফেয়ার্স, ইকোনমিক্স এবং স্ট্র্যাটেজিকে সমস্ত কোশ্চেনগুলো 55টা পেজের মধ্যে কভার করা রয়েছে আরপিএফ এসআই 2024-এ আসা সমস্ত কোশ্চেনগুলোকে। সুতরাং এই পিডিএফের প্রাইস রয়েছে শুধুমাত্র 35। যাদের প্রয়োজন আছে তোমরা এটা যোগাযোগ করতে পারো নাম্বারে। এবং এই পিডিএফটি কিন্তু আসন্ন তোমাদের যে সমস্ত এক্সাম রয়েছে, এনটিপিসি সহ গ্রুপটি সমস্ত এক্সামে কিন্তু এখান থেকে প্রশ্ন রিপিট হওয়ার সম্ভাবনা রয়েছে। সুতরাং এখানে যাদের যেটা প্রয়োজন আছে, তোমরা এই ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া যোগাযোগ করে নেবে এই নাম্বারে, এবং কমেন্ট সেকশনেও পেয়ে যাবে। এবং এসএসসি জিডি 2026-কে যারা টার্গেট করছো, তারা 2024-এর প্রিভিয়াস ইয়ার জিকে কোশ্চেনটা কমপ্লিট করে নেবে, যেটা কিন্তু তোমাদের রয়েছে শিফট ওয়াইজ, এবং 2025-এরটা তোমাদের চ্যাপ্টার ওয়াইজ রেডি হচ্ছে। পরবর্তী কোশ্চেন রয়েছে আমাদের
যুদ্ধের সময় এমার্জেন্সির ক্ষেত্রে বিভিন্ন, এখানে বলেছে নিম্নের কোন ধারা আরোপ করা যেতে পারে। তো এখানে বলেছে যুদ্ধের সময় এমার্জেন্সির ক্ষেত্রে নিম্নের মধ্যে কোন ধারাটি, কোন আর্টিকেলটি আমরা কিন্তু এখানে প্রয়োগ করতে পারি, এখানে আরোপ করা যেতে পারে। অপশানগুলো দেখো 352, 356, 353 এবং 354। তো এখানে কিন্তু আমাদের রাইট অ্যান্সার কোনটা হবে? ন্যাশনাল এমার্জেন্সি। যুদ্ধের সময় এখন যেমন আমাদের বর্তমানে যুদ্ধ চলছে, তো এই সময় কোন আমাদের আর্টিকেলটা এখানে কিন্তু আমরা ব্যবহার করতে পারি, যেটা কিন্তু অবশ্যই 352 নম্বর আর্টিকেলটা আমরা ব্যবহার করতে পারি, যেটা কিন্তু ন্যাশনাল এমার্জেন্সি ডিল করে 352 নম্বর আর্টিকেলের মাধ্যমে। এবার আমাদের দেখতে হবে এই যে ন্যাশনাল এমার্জেন্সি রয়েছে আমাদের ভারতে এখনও পর্যন্ত কি এটা লাগু করা হয়েছে? হ্যাঁ, এটা কিন্তু আমাদের ভারতে লাগু করা হয়েছে কোন কোন সালের সময়, কোন কোন যুদ্ধের সময়। যেটা হয়েছিল আমাদের 1962 সালের আমাদের যে যুদ্ধের সময়, 1962 সালের যে যুদ্ধের সময় হয়েছিল এবং 1971 সালের যুদ্ধের সময় হয়েছিল। এছাড়া আমাদের ভারতের মধ্যে ইন্টারনাল যে ডিস্টারবেন্স হয়েছিল সেই সময় কিন্তু এই ন্যাশনাল এমার্জেন্সি এটা কিন্তু লাগু করা হয়েছিল। ঠিক আছে, এইগুলো আমাদের দেখতে হবে। এছাড়া আমরা দেখব যে আর্টিকেল রয়েছে 356 নম্বর যে আর্টিকেলটা রয়েছে এটাও কিন্তু আমাদের ডিল করছে স্টেট এমার্জেন্সি। 352 নম্বর আর্টিকেলটা রয়েছে আমাদের কিন্তু, যেটা কিন্তু রয়েছে কোনটা? 352 নম্বর আর্টিকেল রয়েছে ন্যাশনাল এমার্জেন্সি, 356 নম্বর আর্টিকেল রয়েছে স্টেট এমার্জেন্সি এবং 360 নম্বর একটা আর্টিকেল রয়েছে সেটা হচ্ছে আমাদের কি? ফাইন্যান্সিয়াল এমার্জেন্সি। ঠিক আছে, এই 3 ধরনের এমার্জেন্সি কিন্তু রয়েছে। ন্যাশনাল এমার্জেন্সি আমরা বললাম 1962, 1971, 1975-এর দিকে আমাদের কিন্তু এটা লাগু করা হয়েছে। 356 নম্বর আর্টিকেলে আমাদের রয়েছে স্টেট এমার্জেন্সি, যেটাকে আমরা সংক্ষেপে আমরা বলতে পারি, অর্থাৎ আমরা কিন্তু এটা জানি যে নামে, সেটা হচ্ছে প্রেসিডেন্ট রুল। ঠিক আছে, তো এই যে রুলগুলো রয়েছে এগুলো, এবং 360 নম্বর আর্টিকেলে রয়েছে আমাদের ফাইন্যান্সিয়াল এমার্জেন্সি, যেটা এখনও পর্যন্ত কিন্তু লাগু করা ভারতে হয়নি। আর এই কোশ্চেনটা কিন্তু অলরেডি আমাদের এনটিপিসিতে আসা কোশ্চেন। ন্যাশনাল আমাদের এই প্রশ্নটা এইভাবে জিজ্ঞাসা করা হয়েছিল যে ফাইন্যান্সিয়াল এমার্জেন্সি আমাদের ভারতে এখনও পর্যন্ত কতবার লাগু করা হয়েছে। অপশানে ছিল কোনোটিই নয়, এখনও পর্যন্ত আমাদের ভারতে ফাইন্যান্সিয়াল এমার্জেন্সি লাগু করা হয়নি। ন্যাশনাল এমার্জেন্সি এখনও পর্যন্ত লাগু করা হয়েছে এবং স্টেট এমার্জেন্সি তো অবশ্যই লাগু করা হয়েছে অনেকবার। ঠিক আছে, তো এই সমস্ত কোশ্চেনগুলো কিন্তু তোমাদের বিভিন্নভাবে ঘুরিয়ে ফিরিয়ে এক্সামে কিন্তু জিজ্ঞাসা করে, যেগুলো কিন্তু তোমাদের মানে একদম কনফিউজ করার চেষ্টা করে এক্সামে। ঠিক আছে, পরবর্তী আমাদের যে প্রশ্ন রয়েছে সেই প্রশ্ন রয়েছে ঐরাবতেশ্বর যে মন্দির রয়েছে, এই যে ঐরাবতেশ্বর যে টেম্পল, এটা কোন শাসক নির্মাণ করেছিলেন? এই অ্যান্সারগুলো তোমরা চেষ্টা করবে অবশ্যই। তো এখানে আমাদের কোনটা রাইট অ্যান্সার হবে? অপশানগুলো তোমরা ভালো করে দেখে নাও। যেটা রয়েছে ঐরাবতেশ্বর যে টেম্পল রয়েছে এটা কোন শাসক নির্মাণ করেছিলেন? আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে দ্বিতীয় রাজরাজ। দ্বিতীয় রাজরাজ কিন্তু তিনি তৈরি করেছিলেন ঐরাবতেশ্বর টেম্পল। এবং আমরা জানি যে বিভিন্ন মন্দিরগুলো রয়েছে সেগুলো কিন্তু বিভিন্ন রাজাদের আমলে কিন্তু এটা তৈরি করা হয়েছিল। আমরা যেমন দেখব কৈলাসনাথ মন্দির, পরীক্ষায় বারবার আসে। নরসিংহ বর্মনের সময়, দ্বিতীয় নরসিংহ বর্মনের সময় তিনি কিন্তু কৈলাসনাথ মন্দির তৈরি করেছিলেন। দিলওয়াড়া মন্দির নির্মাণ করেছিলেন কে? অবশ্যই বিমল শাহ। লিঙ্গরাজ টেম্পল অবস্থান করছে সেটা কোথায়? তোমরা সকলে বলো। এটা কিন্তু তৈরি করেছিলেন অবশ্যই যাযাদি কেশরী। এছাড়া সূর্য মন্দির, যেটা কিন্তু তৈরি করেছিলেন নরসিংহদেব। এছাড়া জগন্নাথ মন্দির, যেটা অবস্থান করছে কোথায়? উড়িষ্যা, যেটা কিন্তু আমাদের তৈরি করে দিয়েছিলেন, যেটা কিন্তু অনন্ত বর্মন। এই সমস্ত কোশ্চেনগুলো অলরেডি কিন্তু এক্সামে আসে। পরবর্তী আমাদের যে প্রশ্ন রয়েছে নরসিমান কমিটি, যেটা কিন্তু 1 এবং 2 নিম্নের কোন বিষয়ের সাথে যুক্ত? এখানে কিন্তু অবশ্যই আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে, যেটা অপশানগুলো দেখো ব্যাংকিং বিভাগ সংশোধন। এখানে আমাদের এটা রাইট অ্যান্সার হয়ে যাবে, কারণ বিভিন্ন কমিটির মাধ্যমে বিভিন্ন জিনিস কিন্তু এখানে ইন্ট্রোডিউস করা হয়েছিল। তো আমরা একটু ছোট্ট করে বলে নিই, যেটা কিন্তু এক্সামে আসে। মণ্ডল কমিশন, আমরা সকলেই জানি অনগ্রসর শ্রেণীর সংরক্ষণের ক্ষেত্রে কিন্তু মণ্ডল কমিশনের গঠন করা হয়েছিল। ঠিক আছে, অশোক মেহতা কমিশন, যার মাধ্যমে কিন্তু আমাদের পঞ্চায়েতি রাজ ব্যবস্থা কিন্তু গঠন করা হয়েছিল। এই প্রশ্নটা কিন্তু অলরেডি বারবার কিন্তু এক্সামে জিজ্ঞাসা করা হয়েছে। এছাড়া আমরা জানি যে কোঠরি কমিশন, যেটা কিন্তু শিক্ষার সাথে সম্পর্কিত। এইভাবে কিন্তু তোমাদের এক্সামে জিজ্ঞাসা করা হয় নিচের কোন কমিশন কিসের সাথে সম্পর্কিত, এইভাবে ম্যাচ করাতেও তোমাদের কিন্তু এক্সামে অলরেডি চলে এসেছে, এনটিপিসি এক্সামে এসেছে। ঠিক আছে, যেগুলো বলছি। তো চলো পরবর্তী কোশ্চেন দেখি। পরবর্তী রয়েছে আমাদের কোন পরিকল্পনায় ভারত পরপর দুটি যুদ্ধ দেখা যায়? তো ভারতে টোটাল পরপর যুদ্ধ দেখা যায় দুটো, এটা কোন পরিকল্পনায়? আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে তৃতীয় পরিকল্পনায়। কোন কোন যুদ্ধ আমরা দেখেছিলাম তৃতীয় পরিকল্পনায়? অবশ্যই 1962 সাল ভারত চায়না ওয়ার এবং 1965 সাল ভারত পাকিস্তান যুদ্ধ। তো এগুলো আমরা দেখেছিলাম অবশ্যই তৃতীয় পরিকল্পনায়, তৃতীয় 5 ইয়ার যে প্ল্যান রয়েছে সেই সময়। এবং তোমাদের বলে রাখি, এই যে 5 ইয়ার প্ল্যান রয়েছে, এই
পঞ্চবার্ষিকী পরিকল্পনা সম্পর্কে ডিটেল ক্লাস, স্ট্যাটিক জিকে সম্পর্কে এবং সেন্সাস 2011 এই কোশ্চেনগুলো একদম ডিটেল ক্লাস কিন্তু রয়েছে অল ইন্ডিয়া র্যাঙ্কার্স ইউটিউব চ্যানেলে। এখনও পর্যন্ত না দেখে থাকলে তাড়াতাড়ি চ্যানেলে যাও, দেখে নাও, হাতে এখনও সময় আছে। এখান থেকে প্রশ্ন 100% আসবে, ঠিক আছে? একদম ডিটেল পুরো ফুল ক্লাস কিন্তু এখানে করা রয়েছে, ঠিক আছে? আচ্ছা, অশোকের যে কোন শিলালিপি থেকে পশু হত্যা নিষিদ্ধকরণ সম্পর্কে আমরা জানতে পারি? তো এখানে আমাদের কোনটা রাইট অ্যান্সার হবে, ভালো করে তোমরা কোশ্চেনটা দেখো। অশোকের কোন শিলালিপি থেকে আমরা পশু যে হত্যা নিষিদ্ধকরণ সম্পর্কে আমরা জানতে পারি, যেটা কিন্তু তার প্রথম মুখ্য যে শিলালিপি রয়েছে সেই শিলালিপি থেকে। পরবর্তী প্রশ্ন আছে, প্রথম বৌদ্ধ মহাসম্মেলন নিম্নের কোন স্থানে সংগঠিত হয়েছে? প্রথম বৌদ্ধ সম্মেলন কোথায়? তো এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ কোশ্চেন রয়েছে। আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে যেটা কিন্তু রাজগৃহে কিন্তু প্রথম কিন্তু বৌদ্ধ সম্মেলন এটা কিন্তু হয়েছিল। প্রথম বৌদ্ধ সম্মেলন হয়েছিল অজাতশত্রুর রাজত্বকালে। অজাতশত্রুকে, যেটা হচ্ছে মগধের হর্যঙ্ক বংশের যে শাসক ছিলেন, হর্যঙ্ক বংশের প্রথম শাসক কে ছিলেন? বিম্বিসারের উপাধি ছিল শ্রেণিক, আর তার পুত্রই ছিল অজাতশত্রু, যার উপাধি ছিল কুনিক। আর এই অজাতশত্রুর সময়কালেই কিন্তু রাজগৃহে কিন্তু প্রথম বৌদ্ধ সম্মেলন হয়েছিল 483 খ্রিস্টপূর্বাব্দে। কবে? 483 খ্রিস্টপূর্বাব্দে এই অজাতশত্রুর রাজত্বকালে প্রথম বৌদ্ধ সংগতি অনুষ্ঠিত হয়েছিল রাজগৃহে। এই সময় সহসভাপতি ছিলেন, তার নাম হচ্ছে, যেটা কিন্তু রাইট অ্যান্সার হবে অবশ্যই সভাপতি মহাকাশ্যপ, ঠিক আছে? আচ্ছা, দ্বিতীয় বৌদ্ধ সম্মেলনও কিন্তু হয়েছিল। কত সালে হয়েছিল, কোথায় হয়েছিল? দ্বিতীয় বৌদ্ধ সংগতি হয়েছিল কালাশোকের সময়কালে বৈশালীতে। কোথায়? বৈশালীতে হয়েছিল কালাশোকের সময়কালে 383 খ্রিস্টপূর্বাব্দে, ঠিক আছে? এই সমস্ত যে ঘটনাগুলো বলছে এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ, পরীক্ষায় অবশ্যই আসবে। তৃতীয় বৌদ্ধ সম্মেলন হয়েছিল পাটলিপুত্রে অশোকের সময়কালে। সম্রাট অশোকের সময়কালে পাটলিপুত্রে তৃতীয় বৌদ্ধ সংগতি হয়েছিল, যেটা কিন্তু 250 খ্রিস্টপূর্বাব্দে হয়েছিল। এবং তারই কিন্তু যে তিস্র ছিল তিনি কিন্তু সভাপতি ছিল, ঠিক আছে? আচ্ছা, চতুর্থ বৌদ্ধ সংগীতি হয়েছিল কোথায় হয়েছিল? যেটা কিন্তু কাশ্মীরে হয়েছিল। কার সময় হয়েছিল? কনিষ্কের সময় চতুর্থ বৌদ্ধ সংগীতি হয়েছিল কাশ্মীরে 72 খ্রিস্টাব্দে, ঠিক আছে? আর বসুমিত্র সেই সময় সভাপতি ছিলেন। এই সমস্ত প্রশ্নগুলো অলরেডি এক্সামে আসা কোশ্চেন, আবারও আসবে, দেখে নেবে। পরের প্রশ্ন রয়েছে, ভারতের কোথায় লেপচা উপজাতি মানুষেরা বসবাস করে থাকে? লেপচা উপজাতির মানুষেরা কিন্তু বসবাস করে সিক্কিমে। এগুলো কিন্তু আমরা এসএসসি প্রিভিয়াস ইয়ার কোশ্চেনও যখন করাচ্ছিলাম তখন কিন্তু আমরা করিয়ে দিয়েছিলাম, বিভিন্ন উপজাতি সম্পর্কিত, ড্যান্স সম্পর্কিত, ফেস্টিভ্যাল সম্পর্কিত। আমাদের যদি দেখে নেব যে সমস্ত উপজাতিগুলো রয়েছে, আসামে কিন্তু আমরা দেখতে পাবো বড়ো উপজাতি, খামতি উপজাতি। ত্রিপুরাতে দেখতে পাবো আমরা ভুটিয়া, খাসি, ঠিক আছে? মণিপুরে দেখতে পাবো আমরা নাগা, কুকি, এই ধরনের উপজাতি। মিজোরামে আমরা দেখতে পাবো চাকমা, রিয়াং উপজাতি। নাগাল্যান্ডে কিন্তু নাগা উপজাতি দেখতে পাবো, এবং মেঘালয় খাসি আর গারো দুটো উপজাতি কিন্তু আমরা দেখতে পাবো মেঘালয়তে। গুরুত্বপূর্ণ এগুলো সবই। পরের প্রশ্ন আছে আমাদের, চৌম্বক আবেশের একক কি? চৌম্বক আবেশ যেটা রয়েছে তার একক ওয়েবার আমাদের রাইট অ্যান্সার হবে। পরের প্রশ্ন আছে, মিতালি রাজ ইনি কোন খেলার সাথে সম্পর্কিত? কোন খেলার সাথে যুক্ত এই মিতালি রাজ? আমাদের রাইট অ্যান্সার কোনটা হয়ে যাবে? অবশ্যই ক্রিকেটার। তিনি একজন ক্রিকেটার রয়েছেন মিতালি রাজ, ওকে? আর খেলা সম্পর্কে তোমাদের গুরুত্বপূর্ণ ক্লাস কিন্তু অলরেডি আমরা এই কিছুদিন আগে দিয়েছি। খেলা সম্পর্কে, অ্যাওয়ার্ড সম্পর্কে, খেলা সম্পর্কিত যে সমস্ত কাপগুলো রয়েছে সব কিছু তোমাদের অলরেডি দেওয়া রয়েছে চ্যানেলে, তোমরা একটু গিয়ে দেখে নেবে। পরে প্রশ্ন আছে, অশোকের যে লিপি, ব্রাহ্মী লিপি, যেটা পাথরদার করেছিলেন কে? আমরা সকলে জানি এটা, অনেকেই জানি এটা, যে অশোকের যে ব্রাহ্মী লিপি যেটা পাথরদার করেছিলেন জেমস প্রিন্সেপ 1837 সালে জেমস প্রিন্সেপ অশোকের শিলালিপি ব্রাহ্মী লিপি সেটার পাঠোদ্ধার তিনি করেছিলেন। পরবর্তী প্রশ্ন আছে, ইউনেস্কো সদর দপ্তর কোথায় অবস্থান করছে? অত্যন্ত গুরুত্বপূর্ণ কোশ্চেন। ইউনেস্কো সদর দপ্তর কোথায় অবস্থান করছে? আমাদের রাইট অ্যান্সার কোনটা হবে? যেখানে কিন্তু 2024 সালের প্যারিস অলিম্পিক, যেখানে আমরা সকলে জানি ফ্রান্সের প্যারিস শহরে কিন্তু আয়োজিত হয়েছে প্যারিস অলিম্পিক, আর এখানেই কিন্তু অবস্থান করছে কি? এই ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের হেডকোয়ার্টার। আমাদের ভারতে বর্তমানে কতগুলো সাইট রয়েছে ইউনেস্কোর? আমাদের ভারতে কিন্তু বর্তমানে টোটাল এখনও পর্যন্ত যে সাইট রয়েছে 43 কিন্তু আমাদের ভারতে কিন্তু টোটাল ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজের সাইট রয়েছে। আর এখান থেকে কিন্তু প্রশ্ন অবশ্যই জিজ্ঞাসা করা হবে তোমাদের সকলে, ঠিক আছে? এছাড়া যে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনগুলো রয়েছে এখান থেকে আমাদের পরীক্ষায় আসে, যেমন আন্তর্জাতিক আমাদের যে আদালত রয়েছে, ইন্টারন্যাশনাল যে কোর্ট রয়েছে, সেটার হেডকোয়ার্টার অবস্থান করছে হেগে অবস্থান করছে এই ইন্টারন্যাশনাল হাইকোর্টের হেডকোয়ার্টার। এবং তোমরা বলবে যে আন্তর্জাতিক বিচারালয় যে হেডকোয়ার্টার, যেটা কিন্তু নেদারল্যান্ডে হেগ শহরে অবস্থান করছে, এখানে কতজন বিচারপতি থাকে? বিচারপতির সংখ্যা কত? পরীক্ষায় আসে
যেখানে কিন্তু টোটাল নাম্বার অফ বিচারপতি সেটা কিন্তু 15। ঠিক আছে, এবার আমরা এখান থেকে দেখে নেব আরেকটা জিজ্ঞাসা করে, যেটা হচ্ছে ইন্টারপোল, ইন্টারন্যাশনাল ক্রিমিনাল পুলিশ অর্গানাইজেশন, যেটার হেডকোয়ার্টার অবস্থান করছে কোথায়, যেটা কিন্তু লিওনে অবস্থান করছে। এছাড়া আইসিসি হেডকোয়ার্টার কোথায় অবস্থান করছে, আমাদের ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল, যেটা কিন্তু দুবাইতে অবস্থান করছে। ফিফা জুরিফে অবস্থান করছে। কমনওয়েলথের লন্ডনে অবস্থান করছে। এই সমস্ত এক্সামে কিন্তু বারবার আসে। চলো পরবর্তী প্রশ্ন আছে, চন্দ্রগুপ্ত মৌর্যের রাজধানী কোথায় অবস্থান করছে? তো এখানে আমরা জানি যে চন্দ্রগুপ্ত মৌর্যের যে রাজধানী ছিল সেটা কিন্তু পাটলিপুত্রে অবস্থান করছে। ঠিক আছে, পরবর্তী আমরা দেখে নেব যে বিক্রমাদিত্য তার রাজধানী কিন্তু অবস্থান করছে এখান থেকে উজ্জয়িনী। ঠিক আছে, হর্ষবর্ধনের রাজধানী কোথায় ছিল, কনৌজে ছিল। আকবরের কোথায় ছিল, ফতেপুর সিক্রিতে ছিল। ঠিক আছে, বিম্বিসারের কোথায় ছিল, আমরা একটু আগেই বলেছিলাম রাজগৃহে ছিল, হর্যজ্ঞ বংশের প্রতিষ্ঠাতা ছিলেন বিম্বিসার। এবং শশাঙ্কের সময় কিন্তু কর্ণসবর্ণাতে ছিল। এই সমস্ত এক্সামে কিন্তু এগুলো পরীক্ষায় আসে। চলো পরবর্তী প্রশ্ন আছে, এটা ইউনাইটেড নেশনসের এনভায়রনমেন্টাল প্রোগ্রাম এর সদর দপ্তর কোথায় অবস্থান করছে, অর্থাৎ হেডকোয়ার্টারটা কোথায় অবস্থান করছে এনভায়রনমেন্টাল প্রোগ্রামের? তো নাইরোবি আমাদের এখানে কিন্তু রাইট অ্যান্সার হয়ে যাবে। পরবর্তী প্রশ্ন আছে, গুপ্ত বংশের উত্তরাধিকারী হিসাবে সমুদ্রগুপ্তের পরবর্তী শাসক কে হয়েছিলেন? তো অবশ্যই রাইট অ্যান্সার হয়ে যাবে দ্বিতীয় চন্দ্রগুপ্ত। তিনি কিন্তু সমুদ্রগুপ্তের পরবর্তী শাসক ছিলেন। আর গুপ্ত সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে ছিলেন? শ্রীগুপ্ত, মতান্তরে প্রথম চন্দ্রগুপ্ত। এবং এই যে সমুদ্রগুপ্ত রয়েছে তাকে কিন্তু কবিরাজ নামে কিন্তু খ্যাত, ভারতের নেপোলিয়ান বলা হয় তাকে। ঠিক আছে, এই সমস্ত কোশ্চেনগুলো কিন্তু বারবার পরীক্ষায় আসে সমুদ্রগুপ্ত সম্পর্কে। ঠিক আছে, চলো পরবর্তী প্রশ্ন আছে, যেটা রয়েছে এম.এ. চিদম্বরম স্টেডিয়াম। এম.এ. চিদম্বরম স্টেডিয়াম এটা কোথায় অবস্থান করছে, এটা আমাদের প্রশ্ন রয়েছে। এখানে কোনটা রাইট অ্যান্সার হবে? অপশানগুলো তোমাদের কাছে রয়েছে। রাইট অ্যান্সার হয়ে যাবে আমাদের কোনটা, চিদম্বরম স্টেডিয়াম, যেটা কিন্তু অবস্থান করছে তোমাদের চেন্নাই, তামিলনাড়ুতে। তামিলনাড়ু চেন্নাইতে অবস্থান করছে এম.এ. চিদম্বরম স্টেডিয়াম। এই ধরনের বিভিন্ন স্টেডিয়াম আছে, যেমন অরুণ জেটলি স্টেডিয়াম রয়েছে, যেটা কিন্তু নিউ দিল্লিতে অবস্থান করছে। নরেন্দ্র মোদী স্টেডিয়াম রয়েছে, যেখানে আমরা যে ক্রিকেটটা খেললাম, ঠিক আছে, কতবারে, তো সেটা কিন্তু গুজরাটে আহমেদাবাদে অবস্থান করছে, যেটা কিন্তু সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়াম আমাদের ভারতের মধ্যে এখন, যেটা রয়েছে আমাদের নরেন্দ্র মোদী ক্রিকেট স্টেডিয়াম, যেটাকে আমরা মন্টের স্টেডিয়াম হিসাবে কিন্তু পরিচিত এটা। এছাড়া রয়েছে কোথায়, ওয়ানখেড়ে স্টেডিয়াম, যেটা কিন্তু মুম্বাইতে রয়েছে। ঠিক আছে, তো চিন্নাস্বামী স্টেডিয়াম, যেটা কিন্তু বেঙ্গালুরু আছে। ঠিক আছে, আমরা জানি সেটা। তো এই সমস্ত স্টেডিয়ামগুলো সম্পর্কে দেখতে হবে। পরের প্রশ্ন আছে, প্রজ্ঞা প্রশস্তি বইটি কে লিখেছিলেন? তো এখানে কিন্তু রাইট অ্যান্সার হয়ে যাবে হরিসেন। হরিসেনের লেখা হচ্ছে এই প্রজ্ঞা প্রশস্তি। এবং হরিসেন কে ছিলেন? অবশ্যই হরিসেন ছিলেন তিনি কে, তোমরা যারা যারা জানো বলো। এবং এখানে কিন্তু আমরা বিভিন্ন যে গ্রন্থগুলো রয়েছে তাদের নামও আমরা একবার দেখে নেব। যেমন আমাদের রয়েছে কলহন। কলহনের রচিত হচ্ছে রাজতরঙ্গিনী, যেখান থেকে আমরা কাশ্মীরের ইতিহাস জানতে পারি। রামচরিত গ্রন্থের রচয়িতা ছিলেন সন্ধ্যাকর নন্দী, যেখানে কিন্তু রামচরিত মানসও থাকে একটা, যেটা হচ্ছে তুলসী দাসের লেখা। ঠিক আছে, ইন্ডিকা গ্রন্থের রচয়িতা হচ্ছে মেগাস্তিনিসের। ঠিক আছে, এলাহাবাদ প্রশস্তি থেকে কিন্তু আমরা হরিসেন সম্পর্কে জানতে পারি, যেটা তোমরা যারা যারা বলেছ। ঠিক আছে, চলো পরবর্তী প্রশ্ন আছে, গৌতম বুদ্ধ কোথায় নির্বাণ লাভ করেছিলেন? তো গৌতম বুদ্ধ নির্বাণ লাভ করেছিলেন কোন জায়গায়? রাইট অ্যান্সার কোনটা হবে, যেটা কিন্তু আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে বোধগয়া। বোধগয়াতে কিন্তু এই গৌতম বুদ্ধ তিনি কিন্তু নির্বাণ লাভ করেছিলেন, নির্বাণ। ঠিক আছে, এখানে কিন্তু আমরা দেখব যে তার জন্ম কোথায় হচ্ছে, যেটা কিন্তু লুম্বিনী শালকুঞ্জে শাক্য বংশে তিনি কিন্তু জন্মগ্রহণ করছেন। ঠিক আছে, গৌতম বুদ্ধ। এবং তিনি যখন এই যে সারনাথ রয়েছে সেটাও কিন্তু গুরুত্বপূর্ণ, তার কারণ তিনি যখন প্রথম যে বোধিবৃক্ষের নিচে বসে তিনি যখন যে কী বলে ওটা, মানে যে জিনিসটা লাভ করলেন আর কি, বুদ্ধ হিসাবে তিনি কিন্তু পরিচিত হলেন। তারপর সারনাথে তিনি কিন্তু প্রথম তার ধর্ম প্রচার করেছিলেন। ঠিক আছে, তার 5 জন শিষ্যকে। তো এটা কিন্তু সারনাথ হচ্ছে তার প্রথম ধর্ম প্রচার করছেন, যেটা কিন্তু ধর্মচক্র প্রবর্তন নাও কিন্তু এটা মানে পরিচিত এত। এছাড়া কুশীনগরটাও কিন্তু গুরুত্বপূর্ণ রয়েছে, তার কারণ হচ্ছে তার মৃত্যু হচ্ছে এই কুশীনগরে, যেটাকে আমরা মহাপরিনির্বাণ বলছি। আর এখান থেকে আরেকটা টার্ম আছে, যেটা হচ্ছে মহাভিনিষ্ক্রমণ। যখন তিনি 28 বছর বয়সের পর তিনি কিন্তু তার গৃহ থেকে যখন তিনি ছেড়ে চলে যাচ্ছেন। ঠিক আছে, তো সেটাকে কিন্তু আমরা মহাভিনিষ্ক্রমণ বলে থাকি। চলো পরবর্তী যেটা প্রশ্ন আছে, নাবার্ড। নাবার্ড এর সঙ্গে যুক্ত কোনটা? অপশানগুলো ভালো করে দেখো। এটা কিন্তু আমরা সকলে জানি নাবার্ড কী আছে। নাবার্ডের ফুল ফর্ম কী আমাদের সেটা আগে দেখতে হবে। ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট। তো এখানেই কিন্তু লুকিয়ে আছে এই নাবার্ডের কিসের সাথে যুক্ত। তো নাবার্ড যেটা হচ্ছে রুরাল ডেভেলপমেন্ট, অর্থাৎ গ্রামীণ উন্নয়ন, গ্রামীণ উন্নয়নের সাথে যুক্ত এই নাবার্ড। এটা কি? এটা হচ্ছে একটা ব্যাংক। কি করে বুঝলাম? ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট, অর্থাৎ কৃষি এবং গ্রামীণ উন্নয়নের জন্য যে ব্যাংকটা প্রতিষ্ঠা করা হয়েছে সেটাই হলো এই নাবার্ড। তাই তো, কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? 1982 সালে এই নাবার্ডকে প্রতিষ্ঠা করা হয়েছিল জুলাই মাসে। বর্তমানে নাবার্ডের চেয়ারম্যান কে রয়েছেন? পরীক্ষায় অবশ্যই আসবে, যারা কিন্তু বর্তমানে রয়েছেন সঞ্জীব কেভি। সঞ্জীব কেভি তিনি কিন্তু বর্তমানে রয়েছেন এই নাবার্ডের বর্তমান চেয়ারম্যান।
এবং এটার হেডকোয়ার্টার কোথায় অবস্থান করছে, পরীক্ষায় অবশ্যই আসবে, মুম্বাই মহারাষ্ট্রে কিন্তু অবস্থান করছে এই নাবার্ডের হেডকোয়ার্টার, তাই তো। চলো পরবর্তী প্রশ্ন আছে, যেটা রয়েছে ইলোরার কৈলাসনাথ যে মন্দির রয়েছে এটা কে নির্মাণ করেছিলেন? ইলোরার কৈলাসনাথ মন্দির নির্মাণ করেছিলেন কে? অপশানগুলো ভালো করে দেখো, রাইট অ্যান্সার আমাদের হয়ে যাবে কোনটা? রাষ্ট্রকূট বংশের রাজা প্রথম কৃষ্ণ তিনি কিন্তু নির্মাণ করেছিলেন ইলোরার যে কৈলাসনাথ টেম্পল। এবং এখান থেকে কিন্তু আরেকটা জিজ্ঞাসা করা, যেটা কিন্তু কাঞ্চির কৈলাসনাথ মন্দির, যেটা কিন্তু নির্মাণ করেছিলেন অপশান নাম্বার সি, দ্বিতীয় নরসিংহ বর্মন। ঠিক আছে, চলো পরবর্তী প্রশ্ন দেখি। যদি ভালো লাগে তোমরা একটু লাইক করে দিও, ঠিক আছে, শেয়ার কিন্তু অবশ্যই করা যায়। এই ধরনের প্রশ্ন তোমাদের কিন্তু অবশ্যই এক্সামে আসবে। আমরা অবশ্যই এখানে কিন্তু তোমাদের টার্গেট করছি এনটিপিসির এক্সামকে, যেটা CBT 2 এবং CBT 1 দুটো এক্সামে আসা কোশ্চেন। সমস্ত কোশ্চেনগুলো তোমাদের কিন্তু আলোচনা করা হবে। পরবর্তী কোশ্চেন আছে, এটা নিম্নে উল্লেখিত কোন পলিমারের যেটা থার্মোপ্লাস্টিক নয় বলেছে? তো থার্মোপ্লাস্টিক নয়, যেটা কিন্তু নিওপ্রিন আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে এখানে। নেক্সট কোশ্চেন আছে, কে দ্বিতীয় আলেকজান্ডার হিসাবে পরিচিত? দ্বিতীয় আলেকজান্ডার হিসাবে কে পরিচিত? আমরা জানি সিকান্দারি সানি বা দ্বিতীয় আলেকজান্ডার নামে পরিচিত, তার নাম কি? আলাউদ্দিন খলজি। আলাউদ্দিন খলজি তিনি ছিলেন দ্বিতীয় আলেকজান্ডার বা সিকান্দারি সানি। ঠিক আছে, এটা আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে। এবং আলাউদ্দিন খলজি সম্পর্কে তোমাদের দেখতে হবে, এখান থেকে আমাদের দেখতে হবে তিনি কিন্তু রেশনিং ব্যবস্থা কিন্তু চালু করেছিলেন এই আলাউদ্দিন খলজি। কী করেছিলেন? এই সিকান্দারি সানি বা দ্বিতীয় আলেকজান্ডার নামে পরিচিত আলাউদ্দিন খলজি তিনি কিন্তু রেশনিং ব্যবস্থা শুরু করেছিলেন, বাজার দর নিয়ন্ত্রণ তিনি কিন্তু এটা কিন্তু শুরু করেছিলেন। এবং শাহনাই মান্ডি নামে তিনি কিন্তু এই যে কার্যভার যাকে দিয়েছিলেন সেগুলো কিন্তু তিনি এই পদগুলো তৈরি করেছিলেন। এবং তিনি কিন্তু দাগ এবং হুলিয়া, যেটা কিন্তু ঘোড়ার পিঠে যে চিহ্নিতকরণ দাগ এবং হুলিয়া ছিল যে সৈনিকদের যে মানে বর্ণনামূলক যে বিবরণ দেওয়া হয় সেটা যে হুলিয়া, এই ধরনের পদ্ধতি কিন্তু তিনি তৈরি করেছিলেন। ইক্তা প্রথা তিনি কিন্তু তুলে দিয়েছিলেন, পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ আড়াই দরওয়াজা তিনি কিন্তু নির্মাণ করেছিলেন। ঠিক আছে, জামিরখানা মসজিদ নির্মাণ করেছিলেন তিনি। এই সমস্ত এক্সামে আসা কোশ্চেন এগুলো কিন্তু পরীক্ষায় আবার আসবে। আলাউদ্দিন খলজির আসল নাম কি? আলী গুরসাপ হলো আলাউদ্দিন খলজির আসল নাম। ঠিক আছে, চলো পরবর্তী প্রশ্ন দেখি। পরবর্তী প্রশ্ন আছে, গণপরিষদের প্রেসিডেন্ট কে ছিলেন? সংবিধান সভা, যেটা কিন্তু আমাদের কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি রয়েছে, এই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি বা গণপরিষদ এর প্রেসিডেন্ট কে ছিলেন? এখানে কোনটা আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে? আমাদের রাইট অ্যান্সার কোনটা হবে ভালো করে দেখো, ডক্টর রাজেন্দ্র প্রসাদ। কেন? তার কারণ এটাই অপশানে আছে। আমরা যদি বলি আমাদের ভারতের যে গণপরিষদ ছিল, গণপরিষদের প্রথম অস্থায়ী সভাপতি কে ছিলেন? সচ্চিদানন্দ সিনহা। এই সচ্চিদানন্দ সিনহার পরেই কিন্তু স্থায়ীভাবে আমাদের রাজেন্দ্র প্রসাদ তিনি কিন্তু গণপরিষদের প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হন। ঠিক আছে, তো চলো পরবর্তী প্রশ্ন দেখি। মাউন্ট আবু যে স্টেশনটি রয়েছে এটা কোন রেঞ্জে অবস্থান করছে? হিল স্টেশন, এটা অবস্থান করছে কোন রেঞ্জে? মাউন্ট আবু, আবু মানেই তোমরা বুঝতে পারছো এটা কিন্তু আরাবল্লী রেঞ্জে অবস্থান করছে। আর আরাবল্লী রেঞ্জ এটা কিন্তু আমাদের উত্তর পশ্চিমে অর্থাৎ রাজস্থানের ওই সাইডে অবস্থান করছে। ঠিক আছে, তো এটা কিন্তু আরাবল্লী রেঞ্জে অবস্থান করছে এই মাউন্ট আবু। ঠিক আছে, রাজস্থানের দিকে। চলো পরবর্তী প্রশ্ন আছে, রাষ্ট্রপতিকে পদচ্যুত করতে গেলে বলেছে করার ক্ষেত্রে যে পদ্ধতি এটা কোন দেশ থেকে নেওয়া হয়েছে? অত্যন্ত গুরুত্বপূর্ণ কোশ্চেন, ভিভিআই কোশ্চেন। রাষ্ট্রপতিকে পদচ্যুত করার ক্ষেত্রে যেটাকে আমরা বলি ইমপিচমেন্ট, এই ইমপিচমেন্টে কত নম্বর আর্টিকেলে আছে আমাদের দেখতে হবে? 61 নম্বর আর্টিকেলে রয়েছে এই ইমপিচমেন্ট সম্পর্কে। এখানে প্রশ্ন বলেছে এটা কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে, কারণ আমাদের ভারতের বিভিন্ন জিনিস বিভিন্ন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে। এটা হচ্ছে ইউনাইটেড স্টেট অফ আমেরিকার সংবিধান থেকে নেওয়া হয়েছিল এই ইমপিচমেন্টের পদ্ধতিটি। আমাদের ভারতের যে প্রস্তাবনা রয়েছে সেটা কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছিল? এই আমেরিকা সংবিধান থেকে নেওয়া হয়েছিল। ঠিক আছে, এবং যে মৌলিক অধিকার রয়েছে আমাদের ভারতের, সুপ্রিম কোর্ট রয়েছে, এই সমস্ত কিছু আমেরিকা সংবিধান থেকে নেওয়া হয়েছে। ব্রিটেনের থেকেও কিন্তু অনেক কিছু নেওয়া হয়েছিল, যেমন আমাদের একক নাগরিকত্ব, সিঙ্গেল সিটিজেনশিপের ধারণা, আমাদের দ্বিব্যবস্থীয় যে শাসন ব্যবস্থা যেটা রয়েছে আমাদের সংসদীয় ব্যবস্থা, এটা কিন্তু ব্রিটেন থেকে নেওয়া হয়েছিল। ঠিক আছে, রাশিয়া থেকে কি নেওয়া হয়েছিল? মৌলিক কর্তব্য। আমরা যে 5 ইয়ার প্ল্যানের কথা বললাম একটু আগে, পঞ্চবার্ষিকী পরিকল্পনা, সেটাও কিন্তু রাশিয়ার সংবিধান থেকে নেওয়া হয়েছে। ঠিক আছে, অস্ট্রেলিয়ার সংবিধান থেকেও নেওয়া হয়েছিল এমন কিছু জিনিস, যেমন হচ্ছে সংবিধানের যৌথ তালিকা, যেটাকে আমরা কনকারেন্ট লিস্ট বলে থাকি, এটা কিন্তু নেওয়া হয়েছিল। প্রস্তাবনার ভাষা, প্রিএমবেল নিয়েছিলাম আমরা আমেরিকা থেকে, কিন্তু প্রস্তাবনার ভাষা নিয়েছি আমরা অস্ট্রেলিয়া থেকে। ঠিক আছে, এইভাবে কিন্তু আমরা সুপ্রিম কোর্টের গঠন নিয়েছি আমরা জাপানের থেকে, এবং আমরা দক্ষিণ আফ্রিকা থেকে নিয়েছি সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস, যেটা হচ্ছে সংবিধান সংশোধন পদ্ধতি, এটা আমরা দক্ষিণ আফ্রিকা থেকে নিয়েছিলাম। ঠিক আছে, তো এবং আয়ারল্যান্ড থেকে নিয়েছিলাম আমরা ডিপিএসপি, ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি। তো এই সমস্ত কিছু আমাদের এক্সামে আসা কোশ্চেন। চলো পরবর্তী প্রশ্ন আছে, নিচের কোনটি একটি হাইড্রোজেন পরমাণুর একটি আইসোটোপ? তো এখানে অপশানগুলো দেখো, অপশানগুলো তোমাদের কি কি আছে? অপশানে রয়েছে আমাদের কি? প্রোটিয়াম। প্রোটিয়াম মানে কি? যেখানে কিন্তু H1, তাই তো, H11 মানে যার আমাদের প্রোটন সংখ্যা 1 এবং আমাদের
যে কী বলে উপরেরটা ভর সংখ্যা, যেটাকে কিন্তু 1। তো এটা হচ্ছে সাধারণ হাইড্রোজেন যে বা প্রোটিয়াম, ডয়টেরিয়াম যেটা কিন্তু H2 হবে, এবং ট্রাইটিয়াম যেটা হচ্ছে 3 এবং এখানে কিন্তু আমাদের সবকটাই কিন্তু হাইড্রোজেনের আইসোটোপ, আমাদের রাইট অ্যান্সার এটাই হবে। ঠিক আছে, তার কারণ যে সমস্ত মৌলে পারমাণবিক সংখ্যা একই এবং তোমাদের ভর সংখ্যাগুলো যেগুলো আলাদা আলাদা রয়েছে সেটাই হচ্ছে আমাদের আইসোটোপ। ঠিক আছে, এই অর্থাৎ হাইড্রোজেনের যে আইসোটোপগুলো রয়েছে সেই তিনটে হচ্ছে এটা, যেটা হচ্ছে প্রোটিয়াম, ডয়টেরিয়াম এবং ট্রাইটিয়াম। ঠিক আছে, চলো পরবর্তী প্রশ্ন আছে। বলেছে ভার্গিস কুরিয়েন কোন বিপ্লবের সাথে যুক্ত? অপশানগুলো দেখে ভালো করে দেখে নাও। ভার্গিস কুরিয়েন তিনি কিসের সাথে যুক্ত? আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে তিনি কিন্তু শ্বেত বিপ্লবের সাথে যুক্ত, অর্থাৎ হোয়াইট রেভলিউশন, হোয়াইট বিপ্লবের সাথে যুক্ত বা শ্বেত বিপ্লবের সাথে যুক্ত এই ভার্গিস কুরিয়েন। ঠিক আছে, অবশ্যই কিন্তু এক্সামে আসবে। এবং ভারতের সবুজ বিপ্লবের জনককে MS স্বামীনাথন, যিনি কিন্তু 2024-এ ভারতরত্ন পুরস্কার পেয়েছিলেন মরণোত্তর, সেটাও বলে রাখি। এটা এক্সামে অলরেডি কিন্তু এসেছে, SSCর বিভিন্ন এক্সামে, রেলের বিভিন্ন এক্সামে, অর্থাৎ আমাদের NTPC এক্সামে কিন্তু এটা আসবে। ঠিক আছে, কারণ 2024-এ তিনি কিন্তু মরণোত্তর ভারতরত্ন পুরস্কার পেয়েছেন MS স্বামীনাথন। ভারতের সবুজ বিপ্লবের জনক এবং বিশ্বের সবুজ বিপ্লবের জনক ছিলেন নরম্যান বোরলগ। ঠিক আছে, চলো পরবর্তী প্রশ্ন দেখি। পরবর্তী আমাদের এই পর্যন্তই শেষ হচ্ছে। তো তোমাদের যদি ভালো লাগে অবশ্যই তোমরা একটু লাইক করে দেবে এবং তোমাদের রেসপন্স কমেন্টের মাধ্যমে জানাবে। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই সেটা জানিয়ে দেবে। ঠিক আছে, এবং তোমাদের জন্য সেটা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ, যারা এখনও পর্যন্ত জানো না, আমরা কিন্তু আমাদের চ্যানেলে অলরেডি কিন্তু ডিটেল ক্লাস কিন্তু করিয়ে রেখেছি। তোমরা যারা জানো না তাদেরকে বলছি, তোমরা আমাদের চ্যানেলে প্লেলিস্ট করা রয়েছে, যাদের যেটা প্রয়োজন আছে তোমরা সেই ক্লাসটা দেখে নেবে। অবশ্যই গ্যারান্টি দিচ্ছি একদম তোমাদের টু দ্য পয়েন্ট তোমরা কিন্তু এখান থেকে জানতে পারবে। তোমাদের মাঝখানে যদি কোনো রকম অ্যাড আছে তাহলে তোমরা কী করবে, ওটাকে স্কিপ করে চলে যাবে। ঠিক আছে, কোনো সমস্যা নেই। এছাড়া কোনো তোমাদের কিন্তু ফালতু এখানে কিন্তু কোনো জিনিস দেওয়া নেই আমাদের ভিডিওতে। ঠিক আছে, আর এক্সামে যেগুলো আসবে একদম টু দ্য পয়েন্ট তোমাদের দেওয়া রয়েছে। আর তোমাদের বলে রাখি AIR ইউটিউব চ্যানেলে, যেখানে কিন্তু তোমরা NTPC লাস্ট এক্সাম, যেটা 133টা শিফটের সলিউশন, যে 5000+ জিকে কোশ্চেনে আমরা কথা বলছি, সেই কোশ্চেনগুলোর কিন্তু পরবর্তী শিফটগুলো একদম তোমাদের কিন্তু 10 মিনিটের মধ্যে ক্লাস, 40টা করে কোশ্চেন শিফট ওয়াইজ, যেমন তোমাদের এক্সামে এসেছে সমস্ত কোশ্চেনগুলো ওই চ্যানেলে করানো হবে। চ্যানেলটা এখনই গিয়ে সাবস্ক্রাইব করে নাও। এক্সামের আগে পর্যন্ত যে কটা সম্ভব আমরা কিন্তু চেষ্টা করব কমপ্লিট করার। এবং সমস্ত খবর, সমস্ত আপডেট সবার প্রথম পেতে অবশ্যই তোমরা টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবে। এবং যে কোনো পিডিএফের জন্য তোমরা এই নাম্বারে যোগাযোগ করবে, ডিসক্রিপশন বক্সে সেটা পেয়ে যাবে। আমাদের কাছে যে সমস্ত পিডিএফ আছে সেগুলো তোমরা এখানে দেখতেই পাচ্ছ, যার যেটা প্রয়োজন আছে দেখে নেবে। NTPC PIQ সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, 5000+ কোয়েশ্চেন আছে, 99 টাকা তোমরা পেয়ে যাচ্ছ। কারেন্ট অ্যাফেয়ার্স প্রচুর গুরুত্বপূর্ণ, কারণ তোমাদের NTPC-তে 10টা করে কারেন্ট অ্যাফেয়ার্স তোমরা দেখতে পাবে। ঠিক আছে, তো সুতরাং 2024-25-এ কারেন্ট অ্যাফেয়ার্স অ্যাভেলেবেল আছে, বায়োলজির কোয়েশ্চেনও অ্যাভেলেবেল আছে, যার যেটা প্রয়োজন আছে দেখে নেবে সেটা। ঠিক আছে, তো চলো পরবর্তী ক্লাস নিয়ে আসছি। ধন্যবাদ।